দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিএস 24 আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি নুসরাত জাহান। অ্যারোডাইনামিক ডিজাইন, সাউন্ডলেস হাই এয়ার ডেলিভারির মতো অত্যাধুনিক ফিচারের সুপারস্টার লাকি ফ্যান ছড়ায় নতুন দিনের হাওয়া। সুপারস্টার লাকি ফ্যান, নতুন দিনের হাওয়া। দেশে করোনার দক্ষিণ আফ্রিকার ধরনের কারণে সংক্রমণের এমন ঊর্ধ্বগতি বলছেন জাতীয় বায়োটেকনোলজি ইনস্টিটিউটের মহাপরিচালক। শঙ্কা জানালেন, এখনই সংক্রমণে লাগাম টানা না গেলে ভবিষ্যৎ হবে ভয়াবহ। করোনার এই ধরন ঠেকাতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যকারিতা নিয়েও রয়েছে প্রশ্ন। দেশে কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে এজন্য জনগণের অসচেতনতাকে দুষছে সরকার। আইসিডিডিআরবি, আইইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ গবেষণা বলছে, এই বছরের শুরুতে করোনার ইউকে ভ্যারিয়েন্টের দাপট থাকলেও মার্চের তৃতীয় সপ্তাহে সেই জায়গা দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ধরন। আর মার্চের চতুর্থ সপ্তাহে আক্রান্তদের ৮১% নমুনায় মিলেছে এই ধরন। আমরা এটা এখন মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে এই সংক্রমণের ঊর্ধ্বগতি মূলত এই নতুন ভ্যারিয়েন্ট গুলোর জন্যই। কারণ আমরা জানি যে এগুলো মোর দেন 70% ইনফেকশাস দেন দি প্রিভিয়াস ভাইরাস। আমাদের খারাপটার জন্যই তৈরি থাকতে হবে, যে খারাপ পরিস্থিতির জন্য, সেটা মোকাবেলার জন্যই আমাদের প্রস্তুতি থাকা উচিত। আমরা মনে করি যে আরো খারাপ ভ্যারিয়েন্ট আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে প্রোটেক্ট করব, সেই ধরনের আগাম আমাদের প্রস্তুতি নিয়ে নেওয়াটা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনের বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কতটুকু কার্যকর তা নিয়ে রয়েছে প্রশ্ন। আমরা যে টিকাটা দিচ্ছি, আমাদের দেশে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সেটার জেনেটিক গঠন অর্থাৎ স্পাইক প্রোটিনে এমন কোনো পরিবর্তন এসেছে কিনা যেটার কারণে টিকা কাজ করবে না, সেটা গবেষণাগারে ল্যাবরেটরিতে অবশ্যই ভ্যাকসিন বিশেষজ্ঞ, অণুজীববিদ এবং অন্যান্যদেরকে নিয়ে গবেষণা করা এখনই প্রয়োজন। তবে এখনই নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে ভয়াবহ পরিণতির শঙ্কা তাদের। এখন বাংলাদেশে আমরা যে লকডাউন এখন কারেন্টলি চলছে, এটা যদি কন্টিনিউ করা হয় কিংবা লকডাউনটা যদি পার্শিয়ালি যদি এক্সিকিউট করা হয়, তবে সেক্ষেত্রে আমার ধারণা এটা হয়তো বা আপনার যে এপ্রিলের দিকে কিংবা মের দিকে আরো বেশি পরিমাণে ইনফেক্টিভিটি রেটটা বেড়ে যেতে পারে। মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার ওপরও জোর দিলেন তারা। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ডক্টর, আমাদের সাথে এই মুহূর্তে আছেন দর্শক ডাক্তার আনোয়ারুল ইকবাল, সাবেক ইউনিট প্রধান, মহামারী নিয়ন্ত্রণ, আইসিডিডিআরবি। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতে একটু জানতে চাইব, বর্তমানে করোনা শনাক্ত রোগীদের প্রায় ৮১% শরীরে যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সেটার সাথে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের মিল রয়েছে। এটা আসলে কতটা শঙ্কার? জি, ধন্যবাদ। প্রথমে আমি একটু আপনার এই যে ৮১% নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। জিনিসটা দেখেন, ওনাদের স্যাম্পল সাইজটা আমি জানি, এটা নাম্বার 404। এত অল্প স্যাম্পল দিয়ে আপনার কিন্তু এটা রিপ্রেজেন্টেটিভ না। প্রথমেই হলো এটা। দ্বিতীয় হচ্ছে যে আপনার সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকেছে, এতে কোনো ভুল নেই। কারণ ভারতে যখন 3 ডিসেম্বরে ঢুকেছে তখন আমাদের দেশে ঢোকার চান্স ইজ 99%, এতে কোনো ভুল নেই। বাট ওনারা যে ইয়েটা করেছেন, আপনাদের আমি হেডলাইন্স শুনতেছিলাম, না এটার সাথে স্বাস্থ্য অধিদপ্তর, না এটার সাথে আইডিসিআর সম্পৃক্ততা আছে। হ্যাঁ, আমাদের মিডিয়া এটা আসলে আইসিডিডির যে ওয়েবসাইট আছে ওখানে এটা তারা দিয়ে দিয়েছে। এবং আপনাকে একটা উদাহরণ দেই, আমি গতকালকের আক্রান্তর হারটাই ধরি। গতকালকে ৭,৬২৬ জন আক্রান্ত ছিলেন। এর যদি আপনি অর্ধেক করেন তাহলে প্রায় ৩,৫০০-এর উপরে। তার অর্ধেক করলে আপনার ২,০০০-এর কাছাকাছি। তারও যদি অর্ধেক করেন তাহলে চলে আসে আপনার প্রায় ১,৫০০-এর মতো। কিন্তু আপনার এখানে স্যাম্পল সাইজ মাত্র ৪০৪টা। এই ৪০৪-এর মধ্যে তারা ৮১% পেয়েছে। আমি বলছি যে তাদের তথ্য কিন্তু ঠিক আছে, বাট এটা রিপ্রেজেন্টেটিভ না। এবং এতে হয় কি জানেন, আজকে যে আমরা সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিন শুরু হয়েছে, মানুষের মধ্যে একটা ভ্যাকসিন না দেওয়ার আতঙ্ক চলে আসছে। তাহলে আমরা ভ্যাকসিন দিয়ে কি করব? এটা কিন্তু শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা যে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টের এগেইনস্টে কাজ করে না তা কিন্তু না, পার্শিয়ালি করে। এবং সব ভ্যাকসিনই, আপনি সেটা ফাইজার বলেন, মডার্না বলেন এবং অন্যান্য যত ভ্যাকসিন আছে, কেউই কিন্তু এই সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টের এগেইনস্টে 100% কিছুই করে না। তো সুতরাং আপনার এইটা নিয়ে আমরা যদি চিন্তা না করে বরঞ্চ কিভাবে মানুষকে
উদ্বুদ্ধ করা যায় মাস্ক পরানোতে, কিভাবে উদ্বুদ্ধ করা যায় ডিস্টেন্স মেনটেন করতে, এবং কিভাবে আমাদের দেশে এই যে বাঁধ ভাঙা মানুষের জোয়ার এটা ঠেকানো যায়, সেই দিকে লক্ষ্য রাখা আরো বেশি জরুরি আমি মনে করি। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, আজকে যখন সর্বোচ্চ মৃত্যুর হার আমাদের দেশে, সেই মুহূর্তেই ঘোষণা আসলো যে কাল থেকে দোকানও খোলা থাকবে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। আসলে কি জানেন তো, মানুষের জীবনের থেকে যখন ইকোনমিটা বড় হয়ে যায় এবং আপনার যখন কোনো কন্ট্রোল না থাকে এবং দুধের স্বাদ যখন আপনি ঘোলে মেটাতে চান, তখন এইসব সিদ্ধান্ত হয়। কারণ আপনি দেখেন, আমরা বারবার বলে এসেছিলাম যে দেখেন 14টা দিন যদি আপনি কারফিউ দিয়ে দিতেন, 14টা দিন শুধু, তাহলে কিন্তু আমাদের এই যে আমি বলি যখন একটা বন্যা হয়, পানি বাঁধটা যখন ভেঙে যায়, আপনি কিন্তু আশ্রয় কেন্দ্র তৈরি করেও সেখানে মানুষ রাখতে পারবেন না, পানি কিন্তু উঠে যাবে। এটা এমনই একটা ছোঁয়াচা রোগ, আপনার এটাকে কন্ট্রোল করতে হলে, আমি বলছি না যে 14 দিন কারফিউ বা লকডাউন দিলে, মানে এই রকম লকডাউন না, লকডাউন বলতে যে লকডাউন বোঝায় সেই লকডাউন দিলে আপনার একদম 100% ভালো হয়ে যাবে তা না। কিন্তু আপনি একটু এইভাবে চিন্তা করেন, যেই ডাক্তাররা এখন ট্রিটমেন্ট দিচ্ছে, আপনি যদি তাকে 10 জন রোগী একজন দেখে এবং সেটা যদি 20 জন 30 জন হয়ে যায়, তখন ডাক্তাররা তো এই টানা এত বছর, মানে 1 বছরের উপরে এই সময়টা ধরে একই কাজ করে যাচ্ছে, তারাও তো ফ্যাটিক হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু কেউ রক্ষা পাবেন না। আজকে আমি 81% হোক বা 8% হোক, এই যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। ভ্যারিয়েন্ট যে ঢুকেছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, আমি কথা বলেছি কিন্তু 81% এর কথা বল। এখন আপনি যদি একটা রোগীর পিছনে যেই খরচটা হয়, আমি বলে দিচ্ছি যে তার আক্রান্ত থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, হসপিটালাইজেশন থেকে শুরু করে, নাজাল ক্যানুলার থেকে শুরু করে আপনার আইসিইউ পর্যন্ত যদি আপনি ধরেন, যেই পরিমাণ টাকা অর্থ ব্যয় হয়, তার তুলনায় আমরা যদি গরিব মানুষদের প্রণোদনাটা দিতে পারতাম, এখানে বোঝাই যায় প্ল্যানিং এবং কোঅর্ডিনেশনের মারাত্মক অভাবে। এবং আপনি যখন শুধু গার্মেন্টস মালিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সবকিছু খোলা রাখবেন আর দরিদ্র ব্যবসায়ীদের সমস্ত কিছু বন্ধ রাখবেন, এই আনইকুয়াল সিচুয়েশনের কারণেই কিন্তু আজকে মানুষজন লকডাউনটা মানে নাই। যে আরেকটা বিষয়, যে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার জন্য আসলে কি ধরনের কোনো প্রশাসনের পক্ষ থেকে আর কি ধরনের কঠোরতা গ্রহণ করা উচিত, আপনার কি মনে হয়? জি দেখেন, এই কথাবার্তা আমরা প্রায় 1 বছরের উপরে বলে গেছি, আর এটা করেও কোনো লাভ হবে কিনা আমার সন্দেহ। কারণ স্বাস্থ্যবিধি এবং সীমিত আকার, এই দুটা শব্দ আসলে একটা জোকে পরিণত হয়েছে, কেউ মানেই না, ঠিক আছে? তো আমরা প্রথম থেকে দেখেছি যে খুব বেশি হলে 10 থেকে 15% লোক আপনার এই মাস্ক পরার দিকে ঝুঁকেছিল, কিন্তু এই যে এখন দেখাচ্ছে যে পুলিশ বাহিনী, তারপরে বিজিবি, ওনারা মাস্ক সহানুভূতির সাথে দিচ্ছেন। কিন্তু এই সহানুভূতি কি এখন দেখানোর সময়? 1 বছরও যখন আপনি একটা জাতিকে শেখাতে পারেননি, আপনি কি আসলেও যদি ফোর্স বা আপনার পানিশমেন্ট অ্যাপ্লাই না করেন, তাহলে কি আর এদেরকে পড়ানো সম্ভব? ওই যে বললাম, মানুষের জীবনের থেকে যখন ইকোনমি বড় হয়ে যায় এবং 3টা ভাগ হয়ে গেছে মানুষের মধ্যে, একদল লকডাউন চায়, একদল শুধু জীবিকা চায়, আর একদল মনে করে যে আমাদের দেশে করোনাই নেই। তো সেই মানুষকে আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন মাস্ক পরানো, এটা আমি ঠিক বলতে পারছি না। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নিউজ 24 এই পর্যায়ে একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবারও ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ 24-এ। দর্শক, এই মুহূর্তে আমরা একটু রাজধানী নিউ মার্কেট এলাকায় যেতে চাচ্ছি, সেখানে আছেন সহকর্মী মাকসুদুন নবী। মাকসুদ, নিউ মার্কেট এলাকার এখনকার চিত্রটা কেমন সেটা একটু জানাবেন, এবং কাল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান মার্কেট খোলার কথা বলা হয়েছে, এবং স্বাস্থ্যবিধি আসলে কিভাবে মানা হবে সেই বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? স্বাস্থ্যবিধির ব্যাপারে তো নির্দেশনা অনবরত প্রায় গত 1 বছর ধরে দিয়ে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো, সেই সম্পর্কে মোটামুটি ধারণা অনেকেরই আছে। তবে লকডাউন সংক্রান্ত এবং এই সময়ের মধ্যে দোকানপাট খোলার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, সেখানে আলাদা করে দোকানপাটের জন্য কোনো স্বাস্থ্যবিধি কথা উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করে এই দোকানপাট খোলা রাখা যাবে আগামী 9 থেকে 14 তারিখ পর্যন্ত। নিউ মার্কেট এলাকার অবস্থা স্বাভাবিক,
গত কয়েকদিন আপনি জানেন নিউ মার্কেট, গাউসিয়ার ব্যবসায়ীরা এবং দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন যাতে দোকানপাট খুলে দেওয়া হয়। সেই সমস্ত কথা বিবেচনা করে সরকার আগামী 14 তারিখ পর্যন্ত দোকানপাটগুলো সীমিত পরিসরে অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলার অনুমতি দিয়েছে। তবে 14 তারিখের পরে ডিসিশন কি হবে সেটি কিন্তু এখনো করা হয়নি। তো এখন স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে বিশেষত মার্কেটগুলো প্রবেশের পথে যেন হ্যান্ড স্যানিটাইজার রাখা এবং জনসমাগম খুব বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখা। তবে মার্কেটে জনসমাগম ঠিক কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে, কেননা সামনে রমজান এবং ঈদ, এবং এই ঈদে অত্যন্ত বড় আকারে ভিড় হয় শপিং মলগুলোতে। তো সেই কারণে কতখানি স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হবে সেটি হয়তো আমরা আগামীকাল থেকে চোখ রাখলেই দেখতে পাবো। তবে ব্যবসায়ীরা এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং ব্যবসায়ী দোকান মালিক সমিতির যিনি সভাপতি তিনি বলেছেন যে যারা দোকান এবং মার্কেট খুলবেন তারা যেন স্বাস্থ্যবিধি মেনে দোকান এবং ব্যবসা পরিচালনা করেন। আপাতত এই হচ্ছে চিত্র। নিউ মার্কেট এলাকার সামনে বড় ধরনের কোনো যানজট বা গাড়ি চলাচল খুব বেশি নেই, স্বাভাবিক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার এই সময়টাতে অত্যন্ত ভিড় থাকে। এই যখন অবস্থা তখন বলাই যায় যে এই দোকানপাট খোলার ঘোষণাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে একটা স্বস্তি এসেছে, কিন্তু এতে করে করোনা সংক্রমণের যে ঝুঁকি সেটি কিন্তু থেকেই গেল। আর লকডাউন বলতে আসলে তেমন কিছুই নেই, কারণ সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে যে আসলে লকডাউন নয়, মূলত কঠোর বিধিনিষেধ সরকার আরোপ করেছে এবং প্রয়োজনে খুব শীঘ্রই আরও কঠোরতম নির্দেশনা দেওয়া হবে যাতে করে করোনার বিস্তার ঠেকানো যায়। নুসরাত। মাকসুদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন মাকসুদুন নবী। আমার একটু সিলেটে রয়েছেন গোলজার আহমেদ, সেখানকার কি অবস্থা জানতে। গোলজার, সিলেটের পরিস্থিতি কেমন, সাধারণ মানুষের মন্তব্য কি লকডাউনের বিষয়, এবং মাস্ক কি পড়ছে কিনা? নুসরাত, আসলে বিষয় হচ্ছে যে নতুন যে লকডাউনের যে সূচিটা দেওয়া হয়েছিল তারপর থেকে প্রথম দিকে সিলেটে যে পরিমাণ মানুষ সতর্কতা অবলম্বন করতো কিংবা যে পরিমাণ সতর্ক থাকতো বা স্বাস্থ্য সচেতনতা মানতো সেটি কিন্তু লোপ পাচ্ছে। অর্থাৎ আমরা তেমন একটা দেখি না। তবে হ্যাঁ, মাস্কের ব্যবহার অবশ্যই বেড়েছে এবং প্রশাসন কর্তৃক নির্ধারিত যে বিষয়গুলো বলা হয়েছিল সেটি আসলে বাজারঘাটে তেমন একটা মানা হচ্ছে না। আমরা দেখেছি যে সব জায়গাতেই মানুষের ভিড় আছে এবং বিশেষ করে দোকানপাট খোলার ব্যাপারে যে বিধিনিষেধ ছিল সেটি আসলে অনেকেই মানছেন, আবার অনেকে মানছেন না। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে আসলে তারাও নিরুপায় হয়ে দোকান খুলছেন এবং যারা কাস্টমার যারা আসবে বা ক্রেতা যারা আসবে তাদেরকে তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বেচা কেনার চেষ্টা করে থাকেন। তবে এই সময়ে গতবার থেকে এই পর্যন্ত তাদের যে লোকসান হয়েছে সেই লোকসান থেকে বাঁচার জন্যই মূলত আসলে তারা দোকানপাট খোলা রাখছেন। অন্যদিকে প্রতিনিয়ত আসলে করোনা আক্রান্তের সংখ্যাটা সিলেটে বৃদ্ধি পাচ্ছে। আজকেও সিলেট বিভাগে প্রায় 153 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত বছরব্যাপী সময় অনুসারে যে হিসেব স্বাস্থ্য অধিদপ্তরের সেটি হচ্ছে প্রায় 297 জন মৃত্যুবরণ করেছেন। সুতরাং সব মিলিয়ে আসলে মানুষ একদিকে স্বাস্থ্য সচেতনতা মানা, অন্যদিকে তাদের জীবন চলার পথে যে রোজগার করার যে বিষয়টি সবকিছু মাথায় রেখে চলছে। তবে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে প্রশাসনিক তৎপরতা মানুষকে সচেতন রাখতে কিংবা মাঝে মধ্যে যে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম তাদের অবহিত করেন সেটি আসলে খুব একটা হয় না। আমরা দেখেছি যে বিগত 3-4 দিনে খুব কম, 2-1 দিনে হয়তোবা একবার ভ্রাম্যমাণ আদালত বের হয়েছে মানুষকে সচেতন করার জন্য, বা মাস্কবিহীন মানুষ যারা হচ্ছেন তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে প্রথম দিকে যে সতর্কতাটা ছিল বা যে সচেতনতাটা ছিল সেটি কিন্তু ডে বাই ডে আসলে কমে গেছে। তো যেহেতু লকডাউন আবার নতুন করে কালকে থেকে দোকানপাট খোলার কথা রয়েছে, আজকেই সেটি শুরু হয়ে গেছে এবং বিকেল 4টার পর থেকে অনেকেই দোকানপাট আসলে খুলে বসছেন এবং মানুষের অবাধ যে যাতায়াত সেটি অব্যাহত রয়েছে। নুসরাত। গোলজার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন গোলজার আহমেদ। নিউজ বিস 24 এর এই পর্যায়ে আরও একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবারও ফিরব। আবারও আমন্ত্রণ নিউজ বিস 24-এ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নেয়ার পর রক্ত জমাট বাঁধার পার্শ্ব প্রতিক্রিয়া বিরল। এই ঝুঁকির তুলনায় টিকার উপকারিতা অনেক বেশি। গবেষণা শেষে এমন দাবি করেছেন ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। ইউরোপে টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধেছে এমন 86 জনের তথ্য বিশ্লেষণ করে ওই গবেষণা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় 60 বছরের কম বয়সী নারীর ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা বেশি। তাই শুধু 60 ঊর্ধ্বদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।
আর 30 বছরের কম বয়সীদের অন্য প্রতিষ্ঠানের টিকা দেবে যুক্তরাজ্য। ভারতে একদিনে সর্বোচ্চ 1,26,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এদিন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, দৈনিক প্রায় 1 লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে ভারতে। বেশ কিছু রাজ্যে আবার টিকার সংকটও দেখা দিয়েছে। এই অবস্থায় কি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সেখানের? দেখুন, প্রথম দিকে কিন্তু এই টিকার বাড়ন্ত যে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু মুখ খুলেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু প্রথম থেকে বলে আসছিলেন যে রাজ্যের এই মুহূর্তে যে কোভিড টিকা তিনি চাইছেন সেই টিকার পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই কেন্দ্র দিতে পারছে না। তিনি কিন্তু বারবার বলেছেন রাজ্য চাইছে তার কেন্দ্রে রাজ্য সরকারের যত মানুষজন আছে তাদের তিনি বিনা পয়সায় এই কোভিডের টিকা তিনি সবাইকে দেবেন এবং সেক্ষেত্রে যত রকম পয়সা সেটা কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের কাছে ঘরে পৌঁছে দেবে, কিন্তু কেন্দ্র তাকে তার ঘরে টিকা পৌঁছে দিক। কিন্তু এই জায়গাতেই কিন্তু কেন্দ্র বারবার ব্যর্থ হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। এবং তারপরেই কিন্তু এখন অবিজেপি যে রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে মহারাষ্ট্র যেখানে সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি, তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। মহারাষ্ট্র সরকার বলছে তাদের প্রতিদিন মিনিমাম 5 লাখ করে ভ্যাকসিন দেওয়া দরকার এবং এমন পরিস্থিতি তাদের ঘরে মাত্র 14 লাখ ভ্যাকসিন পড়ে আছে, অর্থাৎ আগামী 3 দিনের বেশি ভ্যাকসিন তাদের দেওয়া সম্ভব না। তারা অভিযোগ করছেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলো যেখানে জনসংখ্যা অত্যন্ত কম এবং সেখানে জনসংখ্যার তুলনায় কোভিড আক্রান্তের সংখ্যা কম, সেরকম জায়গায় একাধিক 40 লক্ষ ভ্যাকসিনের ডোজ কেন্দ্রীয় সরকার প্রতি সপ্তাহে পৌঁছে দিচ্ছে, কিন্তু যেখানে মহারাষ্ট্রে সেখানে আক্রান্তের সংখ্যা বেশি সেখানে মাত্র 7 লাখ করে ভ্যাকসিন পৌঁছানো হচ্ছে। এই অভিযোগের পরেই কিন্তু যখন নড়েচড়ে বসে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ খুলেছিলেন এবং তারপরেই কিন্তু 17 লক্ষ ভ্যাকসিনের ডোজ আগামীকাল পৌঁছে দেবে বলে কেন্দ্রীয় সরকার তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে শুধু মহারাষ্ট্র নয়, মহারাষ্ট্রের পাশাপাশি পাঞ্জাবও একই অভিযোগ করেছে। অর্থাৎ বিজেপি রাজ্যগুলো তারা কিন্তু যে ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি সেটা কিন্তু তারা একবারে প্রকাশ্যে আনছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শুধু এই নয়, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী তিনি কিন্তু বৈঠকে করার কথা ছিলেন। আজকে কিন্তু তাদের আগামীকাল তাদের বৈঠক রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মার্চে 17ই মার্চ যে বৈঠক হয়েছিল সেই বৈঠকও কিন্তু তিনি থাকেননি। এই বৈঠকও কিন্তু থাকতে পারবেন না বলে তার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি থাকতে না পারেন তাদের মুখ্য সচিবদের বাধ্যতামূলকভাবে এই মিটিংয়ে থাকতে হবে, কারণ করোনা পরিস্থিতি যে দিকে যাচ্ছে আগামী এক সপ্তাহ, এই এক সপ্তাহ কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে সবচেয়ে ক্রুশিয়াল পিরিয়ড ভারতের জন্য। কেননা যে আক্রান্তের যে সংখ্যা যেটা প্রায় 10,000-এর নিচে নেমে গেছিল সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 1,26,000, অর্থাৎ প্রতিদিন কিন্তু এই সংখ্যা বাড়ছে। গতকাল থেকেও আজকে প্রায় 10,000-এর বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে। ভারত সরকার চাই যে যত দ্রুত সম্ভব যে টিকাকরণের প্রক্রিয়া সেটাকে এগিয়ে নিয়ে যেতে। রাজ্য সরকারগুলোর অভিযোগ রয়েছে, পাশাপাশি কেন্দ্র চাইছে টিকাকরণের প্রক্রিয়া এগোতে, কারণ কেন্দ্রীয় রানে এই মুহূর্তে যদি টিকাকরণের প্রক্রিয়া না এগোতে পারে তাহলে কিন্তু আন্তর্জাতিক যে ট্রেড, বারবার আন্তর্জাতিক ট্রেডের ক্ষেত্রে তারা কিন্তু করবে। কেননা এই মুহূর্তে ভ্রমণ সহ একাধিক যে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু ভারত সরকার বঞ্চিত হতে পারে যদি বিদেশি নাগরিকরা ভারতকে সুবিধাজনক না মনে করে। তারা যদি মনে করে ভারত এই মুহূর্তে কোভিডের ক্ষেত্রে তো বিপজ্জনক রাষ্ট্র, সেক্ষেত্রে তারা কিন্তু ভারতকে অ্যাভয়েড করতে পারে এবং এমন একটা পরিস্থিতিতে ভারত বহির্বিশ্ব থেকে যাতে একেবারেই বঞ্চিত না হয়ে যায়, তার জন্য কেটে না পড়ে, সেই জায়গায় তারা কিন্তু রাজ্যের নাগরিকদের দ্রুত থেকে দ্রুত তারা কিন্তু কোভিড ভ্যাকসিন পৌঁছাতে চাইছে। যদিও এখনো পর্যন্ত ভারতের যে ভ্যাকসিনের মাত্রা সেটা কিন্তু দিন প্রতি 30 থেকে 32 লক্ষ, সেটা কিন্তু ভারত সরকার যে স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছে এই ভ্যাকসিনের যে রেট সেটা কিন্তু প্রায় 50 লক্ষের বেশি নিয়ে যেতে হবে, না হলে ভারতের যে ভ্যাকসিনেশনের যে কার্যক্রম এটা শেষ করতে করতে ভারতের জনসংখ্যার তুলনায় প্রায় 2022 সাল হয়ে যেতে পারে। কেননা ভারত কিন্তু ইতিমধ্যেই ইউএসএ কে পিছনে ফেলে দিয়েছে দৈনিক ভ্যাকসিন দেওয়ার যে ক্ষমতা। কেননা দৈনিক ইউএস ভ্যাকসিন দিচ্ছে প্রায় 26 লক্ষ, ভারত সেখানে 30 থেকে 32 লক্ষ, কিন্তু ভারতের জনসংখ্যার অনুপাতে এটা কিন্তু অত্যন্ত কম। ভারতের ইতিমধ্যেই প্রায় 8.5 কোটি, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 9 কোটি মানুষ ভ্যাকসিন পেয়ে গিয়েছে এবং এমন একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে 9 কোটি মানুষ ভ্যাকসিন পেল, সেটা ভারতের জনসংখ্যার মাত্র 3%। অন্যদিকে চায়না তারা কিন্তু 5% কমপ্লিট করে ফেলেছে। ইউএস তার জনসংখ্যার হিসেবে প্রায় 40% ইতিমধ্যেই কভার করে ফেলেছে। কিন্তু ভারতের জনসংখ্যা যেহেতু বেশি সেই তুলনায় ভ্যাকসিনের রেট কম, ভ্যাকসিন যে দেওয়া হচ্ছে সেই হিসেবে 2022 সাল মানে ভারতকে এখন অনেক পথ পাড়ি দিতে হবে এবং সেটা ভারতের পক্ষে অনেকটা কঠিন পথ এবং সেই কঠিন বাস্তবতা মেনেই ভারত চাইছে রাজ্য সরকারের সাথে একটা কোঅর্ডিনেশন করে তুলতে এবং খুব দ্রুত সম্ভব এই ভ্যাকসিনের কার্যক্রম শেষ করতে। নুসরাত। শুভজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড। এ ছিল আজকের সন্ধ্যা নিউজ বিএস 24-এর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।